কোটা বিরোধী শিক্ষার্থীদের অবরোধে অচল রাজধানীর কয়েকটি পয়েন্ট, পরিস্থিতি নিয়ে 6 মন্ত্রীর জরুরি বৈঠক, সময়মতো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ওবায়দুল কাদেরের। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাপ্তির অনেক প্রত্যাশা, অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সই হবে 22টি সমঝোতা। আবারও হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে খালেদা জিয়া, নেত্রীর জীবন এখন হুমকির মুখে, জানিয়েছেন মির্জা ফখরুল। সুস্থতার জন্য দলের পক্ষে দোয়া কামনা। দেখছেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল এবং 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ থেকে ফার্মগেট সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকেলে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে এই সড়ক অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। 4 দফা নয়, কোটা বাতিলের 1 দফা দাবিতে সোমবারও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী প্রথমে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় কোটা বিরোধীরা। পরে সায়েন্স ল্যাব, কারওয়ান বাজার, ফার্মগেট সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট দখলে নেয় আন্দোলনকারীরা। তারা যেহেতু আমাদের দাবির প্রতি সমর্থন দিচ্ছে না, সেহেতু তো শিক্ষার্থীদের রাজপথে নামতে হবে, তাছাড়া তো শিক্ষার্থীদের উপায় নেই। কোটা সংস্কার হবে, না হয় কোটা বাতিল হবে। জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন তারা আমাদেরই প্রতিনিধি, তারা আমাদের পক্ষেরই লোক, কিংবা তারা সাধারণ শিক্ষার্থী কিংবা বঞ্চিতদের পক্ষের লোক। কিন্তু আমরা এখন তাদের ভূমিকা যেটি দেখছি সেটি আসলে অত্যন্ত দুঃখজনক এবং হতাশার। এ সময় স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন কোটা বিরোধীরা। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। 2018 সালে কোটা বাতিল করলো কেন? অবশ্যই যুক্তিকতা আছে। যুক্তিকতা তো আমরা ছাত্ররা নির্ধারণ করবে এটা কোনটা যুক্তিকতা আছে, কোনটা যুক্তিকতা না। 56% কোটা, প্রাইমারি শিক্ষক নিয়োগে 90%-এর উপরে কোটা, এটা মেধা তো যাচাই হয় না। আপনি যখনই কোনো একটা আন্দোলন করতে যাবেন, আপনাকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে। আমরা কোনো কথায় কান দিচ্ছি না, আমাদের দাবি মানতে হবে যেই মানুষ। আমরা চাই সংসদে এটার জন্য হচ্ছে আইন তৈরি করে কোটাটাকে বাতিল করা হোক এবং যৌক্তিক যাদের জন্য কোটার একদমই প্রয়োজন তাদের জন্য কোটার ব্যবস্থা করা হোক। কোটা পদ্ধতির সংস্কার এবং মেধাবীদের যাতে মেধার মূল্যায়ন হয়, এটাই চাচ্ছি। হাইকোর্ট দেখিয়ে আমাদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের যৌক্তিক দাবি সকল পর্যায়ে, নবম থেকে 20তম গ্রেডে যত অযৌক্তিক কোটা আছে তো সব কোটা বাতিল হওয়ার আগ পর্যন্ত এবং সংসদে আইন করে এটা চিরস্থায়ী সমস্যার সমাধান করার আগ পর্যন্ত আমরা আমাদের পড়ার টেবিলে ফিরে যাব না। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আমরা এই যে জাম সৃষ্টি, আমাদের কামারুজি খুব বন্ধ, পুরা রাস্তাগুলো সব বলো, আজকেও ইনকাম বন্ধ। আমাদের মানুষের কষ্ট, ভোগান্তি, মানে এই সমস্যার তো শেষ নাই কোনো। ঘন্টার পর ঘন্টা আটকে আছি, এত তো আমার নিজস্ব কাজটা আমি ঠিক সময়ে যাইতে পারতেছি না, ফলে হবেও না, এতে আমি ক্ষতিগ্রস্ত হব। জামজট দেখা অনেকক্ষণ বসে আসছিল, পরে কি করব, সব নামে হাইটা চলে গেছে, ভাড়া বুড়া নিয়ে আজকে তো আমাদের তারের বসে হবে না। ভোগান্তি হইল, আমি এই জন্য আমার কোনো কষ্ট নাই, এই ধরনের কষ্ট নাই, তাদের জন্য আমারও তো কষ্ট লাগে। আমি গুলিস্তান থেকে হাইটা আসছি, কথা বলছেন, আমার খুবই ক্লান্ত। গেছিলাম কুসময়, তো একবার তো গোসল করে নাই, খাইও নাই, শুধু ওর জায়গাতে হাইতেছে। আমার মনে হয় যে দুনিয়াতে কেউ নাই, দেশটাকে দেখার জন্য কেউ নাই। ফার্মগেট দিয়ে ঢুকতে পারলাম না, আসলাম কানবাজার দিয়ে, সেটাও পারলাম না। পান্থপথ দিয়ে ঢুকলাম, ভিতর দিয়ে বাংলা মোটর যাবো, ওখান দিয়ে মগবাজার যাবো, সেটাও পারলাম না। এখানে অনেক কষ্টে আসছি। শিক্ষার্থীদের অবরোধ ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে র্যাব, পুলিশ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। আজও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। দর্শক, এই খবর সঙ্গে শাহবাগে আছেন আমাদের রিপোর্টার ফারুক বাবু, সরাসরি কথা বলছি তার সঙ্গে। বাবু, শুনতে পাচ্ছেন? বাবু, আপনি আমাদের জানাবেন আজকের কর্মসূচি কখন শেষ হতে পারে আর পরবর্তী কর্মসূচি বাকি হতে পারে?
সুমা, আপনি জানেন কোটা বিরোধী শিক্ষার্থীরা যারা কোটার বিরুদ্ধে অবস্থান করে আজকে শাহবাগে অবস্থান নিয়েছে, বিকেল 4:30 নাগাদ তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা মিছিল নিয়ে এসে শাহবাগে অবস্থান নিয়েছে। সেই সাথে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে পুরো শহর এখন স্তব্ধ হয়ে রয়েছে, যানবাহন কোথাও চলাচল করছে না। এবং সেই সাথে সময় আপনি জানেন গতকাল থেকে এই শাহবাগে অবস্থান নিয়ে এবং সারা ঢাকা শহর অচল করে দিয়ে কোটা বিরোধী আন্দোলনে তারা এখন পর্যন্ত কোনো ধরনের বাধা ছাড়াই সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা শাহবাগে বিকাল থেকে তারা অবস্থান নিয়ে এখানে দেশাত্মবোধক গান এবং সেই সাথে কবিতার আবৃত্তির মাধ্যমে এখানে তারা অবস্থান নিয়েছে। সেই সাথে পাশাপাশি তারা বিভিন্ন স্থান থেকে যারা কোটা আন্দোলনে সমর্থন দিয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক অবরোধের তথ্য তারা দিচ্ছে। ইতিমধ্যে তারা জানিয়েছে গুলিস্তান 0 পয়েন্ট, মৎস্য ভবন মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার এবং কারওয়ান বাজার রেল লাইন দখল করে ঢাকা থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করার এই তথ্য তারা এখান থেকে জানিয়েছে। সেই সাথে সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডি 27 নম্বরের বিভিন্ন সড়কে কোটা বিরোধী শিক্ষার্থীরা তাদের অবস্থান নিয়েছে এবং সেই সাথে তারা এখান থেকে শুধু অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রয়োজনে যারা জানাচ্ছে সেই ধরনের গাড়ি যাওয়ার ব্যবস্থা শিক্ষার্থীরা এখান থেকে করে দিচ্ছে। এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত সংসদে আইন না করে এই কোটার বিষয়টা নিয়ে সমাধানের পথে সরকার না আগাবে তারা ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বে না। তারা রাজপথ থেকে তাদের সেই যে দাবি, কোটার যে বৈষম্যের যে দাবি এবং সেই 71-এর যে রাজপথের যে লড়াই ছিল সেই লড়াইকে তারা এসে সামনে বারবার নিয়ে এসেছে এবং তারা বলার চেষ্টা করছে যে বৈষম্যের জন্যই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল সেই বৈষম্যের আবার মুক্তিযুদ্ধকে সামনে এনে করা হচ্ছে, সেই বিষয়টা তারা কোনোভাবে মানতে পারছে না। এবং জনপ্রতিনিধিদের এই বিষয় নিয়ে আরও সতর্কভাবে তাদের কথা এবং বার্তা দেওয়ার বিষয় নিয়েও শিক্ষার্থীরা যারা রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলন করছে তারা সাবধান করেছেন এবং তারা বলছেন কোনোভাবেই তারা রাজপথ ছাড়বে না দাবি আদায় না হওয়া পর্যন্ত। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনের কাছে জানতে পেরেছি তারা কোনো ধরনের হুমকির বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ জানায়নি। সময় এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীদের আন্দোলনের খবর রাখতে ফার্মগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী সৈকত সাদেক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, শুনতে পাচ্ছেন? সৈকত, আপনি আমাদের ফার্মগেট এলাকার অবস্থা সম্পর্কে জানাবেন। বিকেল থেকে যেই কোটা বিরোধী যে আন্দোলন তারা যে রাজধানীতে আজকে ব্যারিকেড দিয়েছিল সেটা কিন্তু বিকেল 5টা থেকে ফার্মগেট আর 3-4 মিনিট আগে 7:30 বাজে কিন্তু এখান থেকে উঠিয়ে নেওয়া হলো। প্রায় 2.5 ঘন্টা কিন্তু রাজধানীর অন্যান্য যে এলাকাগুলো শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজারের মতো এই ফার্মগেট রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি এলাকা, এটাও কিন্তু এই ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং 2.5 ঘন্টা এই রাজধানীর যে যান চলাচল সেটা কিন্তু এই সড়ক দিয়ে বন্ধ ছিল। এখন এই মুহূর্তে এখান দিয়ে হয়তো যান চলাচল করছে বা এটা এখন ট্রাফিক বা পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু এই সড়কের যে যান চলাচল নিয়ন্ত্রণ এসেছে। কিন্তু গত 2.5 ঘন্টা এই সাধারণ শিক্ষার্থী যারা কোটা বিরোধী আন্দোলন যারা করে আসছিল চাকরিতে তারা কিন্তু এখান দিয়ে ধরেন কোনো ধরনের যান চলাচল করতেই দেয়নি। এক ধরনের 2-4টি অ্যাম্বুলেন্স বা রুগী ছাড়া অন্য কারো কিন্তু কোনো ধরনের যানবাহন এখান দিয়ে চলেনি। শুধু এই রাস্তা না, উপর দিয়ে যে ফ্লাইওভার যেটা করা হয়েছে সেখান দিয়েও কিন্তু যান চলাচল বন্ধ ছিল। এবং আমি যারা পথচারী এখান দিয়ে যারা হেঁটেছে বা যারা ব্যক্তিগত বাহন নিয়ে বা সাধারণ গাড়িতে যারা চলাচল করেছে তাদের অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কেউ কিন্তু তাদের যানবাহন নিয়ে তারা সড়কে বসে রয়েছে এবং যারা সড়কে যারা হেঁটে তাদের কাঙ্ক্ষিত গন্তব্য গেছে তারাও বলছে যে তাদের মাইলের পর মাইল তাদের হাঁটতে হচ্ছে। তারা বলছে এতে তাদের হয়তো কিছুটা ভোগান্তি হচ্ছে। এই ভোগান্তির পরেও কিন্তু অনেকেই বলছে কিন্তু এই আজকে যেই চাকরিতে কোটা বাতিলের যে আন্দোলন এটাকে তারা অনেকে কিন্তু ন্যায্য আন্দোলন বলেছে এবং তারা বলছে এটার কিন্তু একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। এই আন্দোলনের সুষ্ঠু সমাধান হওয়া দরকার। প্রতিদিন রাস্তায় ব্যারিকেড দেওয়া হচ্ছে, রাস্তায় বের হয়ে মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে, এটা কোনো সমাধান না। এর জন্য তারা সাধারণ মানুষ তারা চাচ্ছেন যে এটার একটা দ্রুত সমাধান হোক, এটার যাতে সুষ্ঠু সমাধানের মাধ্যমে সবাই যাতে এটার থেকে রক্ষা পায়। এই হচ্ছে ফার্মগেট সহ পুরো সায়েন্স এলাকার যে ব্যারিকেডের বা সাধারণ শিক্ষার্থীর যে আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। সোমা, এখন কিন্তু এখান দিয়ে কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সরকারি চাকুরিতে কোটা বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানীর বাইরে আজও বিক্ষোভ করেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্দোলনের সপ্তম দিনে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেলা 11টার পর বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিলে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হন। সেখান থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মেহেরচণ্ডী রেলগেট অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অবরোধে অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা যানবাহন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নগরীর মডার্ন মোড়ে দুপুরে তারা এই কর্মসূচি পালন করে। ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের জব্বারের মোড়ে সমাবেশ এবং ঢাকা ময়মনসিংহ রেলপথে জামালপুরগামী ট্রেন অবরোধ করে কোটা বিরোধীরা। দর্শক, কোটা বিরোধী শিক্ষার্থীরা কারওয়ান বাজারে রেল লাইন অবরোধ করেছে। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলছি মুহিবের সঙ্গে। মুহিব, শুনতে পাচ্ছেন? মুহিব, আপনি আমাদের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে কোটা বিরোধী আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলন যে নামেই আমরা বলি না কেন, বিকেল 3টার থেকে কিন্তু পুরো রাজধানীকে স্থবির করে দিয়েছে। সেই আন্দোলনের রেশ পড়েছে এসে কারওয়ান বাজার যে রেলওয়ে স্টেশন, রেল লাইন রয়েছে, সেই রেল লাইনে 6টার দিকে মূলত এই রেল লাইনটি অবরোধ করেছিল শিক্ষার্থীরা। প্রায় শতাধিক শিক্ষার্থী এখানে এসে কাঠের গুঁড়ি ফেলে সেই রেল লাইন অবরোধ করেছিল এবং 1 ঘন্টা সেই অবরোধ থাকার পরে বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, রেল পুলিশ থেকে শুরু করে স্থানীয় থানা পুলিশ এসে তাদেরকে কিন্তু নিবৃত্ত করেছে। এবং আপনাকে একটি বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই যে কাঠের গুঁড়ি দেখতে পাচ্ছেন, এই কাঠের গুঁড়ি কিন্তু রেল লাইনের উপরে ছিল, সেগুলো ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। এই জায়গা দিয়ে যেহেতু সারা বাংলাদেশে রেল যোগাযোগ অর্থাৎ রেলগুলো যাতায়াত করে, সুতরাং প্রত্যেক 15 মিনিট পর পর মূলত এখান থেকে এক একটি ট্রেন যায়। তো 1 ঘন্টা যেহেতু অবরোধ করে রাখা হয়েছিল, এই 1 ঘন্টায় প্রায় 5 থেকে 6টি ট্রেন কিন্তু চলাচল করতে পারেনি এবং কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল, কারণ ট্রেনও চলে এসেছিল মগবাজার ক্রস করে। তারপরে সেখানে কাঠের গুঁড়ি ফেলে যখন শিক্ষার্থীরা বসে পড়েছিলেন, তখন কিন্তু একটি দুর্ঘটনার একটি শঙ্কা ছিল। তো যে কোনো কারণে সেই দুর্ঘটনার হাত থেকে তারা রক্ষা পেয়েছেন। তবে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তাদেরকে সর্বাত্মকভাবে বুঝিয়ে এই রেল লাইন অবরোধ তাদেরকে তুলে নিতে বলা হয়েছে এবং তারা সেই কথা শুনে তাদের অবরোধ তুলে নিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা একটি ট্রেন যেতে দেখেছি, অর্থাৎ ট্রেন চলাচল কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। প্রত্যেক 15 মিনিট পর পরই কিন্তু এখান থেকে ট্রেন যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। চলমান কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষক আন্দোলন ইস্যুতে জরুরি বৈঠক করেছেন সরকারের গুরুত্বপূর্ণ 6 জন মন্ত্রী। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নাওফেল, প্রতিমন্ত্রী শামসুন নাহার, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৈঠকে চলমান নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে কোটা আন্দোলন এবং শিক্ষকদের পেনশন আন্দোলন নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে কেউ মুখ খুলেননি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কোটার বিষয় সিদ্ধান্ত হবে আদালতে। এই বিষয় নিয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি। এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে কোনো বক্তব্য থাকলে এটা তো পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটাভাবে নিশ্চয়ই আসবে। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সামগ্রিক বিষয়, কোনো একটা বা দুইটা বিষয় না, ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এটা আমরা এখানে এসেছি, আলোচনা করছি, আপনারা জেনেছেন বলে আপনারা ভাবছেন যে আলাদাভাবে বসেছি, কিন্তু এই বসাটা কিন্তু মাঝে মধ্যে হয়। নানান জায়গা থেকে অনেকেই নানানভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এর মধ্যে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় মধ্যেই প্রেস ব্রিফিং করেছেন কাদের, সুতরাং যেহেতু তার প্রেস ব্রিফিং সম্পন্ন হয়েছে এই বিষয়ে আমাদের আমাদের অবস্থা হচ্ছে যে আদালতে যে বিষয়টি বিচারাধীন আছে সেটা নিয়ে আমরা মন্তব্য করব। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন বলেছেন, কোটা নিয়ে আন্দোলন করা উচিত নয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এভাবে আন্দোলন করা সাবজুডিস। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার আপিল বিভাগে গেছে, বিচারাধীন বিষয় রাজপথে আনা উচিত নয়। আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয়, সেই বিষয়টা রাজপথে না করে আদালতে তো আসে, এটা তো বিচার হবে।
সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব, ওনারা এইগুলো না করে ওনারা আন্দোলনটা যেন আমি জানি না ওনারা কেন করতেছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনে বিভাজনের রাজনীতি ঢুকে গেছে, তবে আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি আরো বলেন, কোটা থাকবে কি থাকবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুটি আন্দোলনের ব্যাপারে কোটা আন্দোলন ইস্যু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি সবার এড়িয়ে চলা উচিত। পৃথিবীর কোথাও আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন হয় না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চাকরির কোটার বিষয়ে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলেই অ্যাটর্নি জেনারেল আপিল দায়ের করেছে। যে বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন তা নিয়ে কোনো প্রকার মন্তব্য করা আইনসিদ্ধ নয়। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। সর্বজনীন পেনশনের বিরুদ্ধে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চলমান আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনকারী শিক্ষকদের সাথে তাদের যোগাযোগ রয়েছে। স্কিম মুক্ত পড়বে কেন? এখানে ভুল বোঝাবুঝি থাকতে পারে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আনুষ্ঠানিক বসাবসি হয়তো এখনো হয়নি, তো সিদ্ধান্ত তো নিতে হবে বাস্তব পরিস্থিতির আলোকে। এখানে আমলা সুপিরিয়ার না শিক্ষক সুপিরিয়ার, আমরা এই বিতর্কে যাব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমলা সহ সকল চাকরিজীবী নিজ নিজ মর্যাদা অনুসারে পেনশন স্কিমে যুক্ত হবেন বলে জানান ওবায়দুল কাদের। পদমর্যাদার ভিত্তিতে যেটা বাস্তবসম্মত আমরা সেটাই করতে চাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবিতে লাগাতার ধর্মঘট করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ফলে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষক সমাজ শান্তিতে বিশ্বাসী। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। অষ্টম দিনের মতো ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। উচ্চশিক্ষার একাডেমিক কার্যক্রমে ভর করেছে অচল অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে অবস্থানে একাত্মতা জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষক নেতারাও। বক্তব্য রাখেন, প্রত্যয় স্কিমের মাধ্যমে বৈষম্য তৈরি করা হয়েছে অভিযোগ করে তা দ্রুত বাতিলের দাবি তাদের। প্রথম বলার চেষ্টা করা হয়েছে যে বিরোধী দলের ব্যক্তিগণ এখানে এসে হাজির হন বা তারা কোন জায়গাতে আন্দোলন নিয়ে যাচ্ছে, এই ধরনের লেভেলিং আমাদের জন্য, শিক্ষকদের জন্য, ইউনিভার্সিটি শিক্ষকদের জন্য গ্রহণযোগ্য নয়। বৈষম্যমূলক এই স্কিমকে বাতিল করতে হবে, আমাদেরকে সুপার গ্রেডে উন্নীত করতে হবে এবং আমাদের একটা স্বতন্ত্র বেতন কাঠামো অবশ্যই আমাদের জন্য বাঞ্ছনীয়। যত তাড়াতাড়ি আপনারা আমাদের এই দাবি মেনে নেবেন, তত তাড়াতাড়ি আমরা ক্লাসে ফিরে যেতে পারবো। যদি ফেডারেশন মনে করে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তিনি কোন একটি স্থানে আহ্বান করবেন যেন আমরা সবাই একত্রিত হয়ে এই আন্দোলনে সম্মিলিত হতে পারি, সেটি বোধহয় আরো ভালো হয়, আরো জোরদার হবে। শিক্ষক নেতারা বলেন, একটি দুষ্টু চক্র সরকারকে বিপথে নেয়ার চেষ্টা করছে। দাবি জানান আলাদা বেতন কাঠামো সহ সুপার গ্রেড চালুর। যারা মাননীয় প্রধানমন্ত্রীকে 2015 সালেও আমাদের বিরুদ্ধে লাগিয়ে কাজে লাগার চেষ্টা করেছিলেন, তারা এবারও সক্রিয়ভাবে প্রত্যয় স্কিমটি তারা করেছেন। তারা আমাদের সাথে কোনো আলোচনা করেন নাই, আমাদের কোনো প্রতিনিধিকে তারা রাখেন নাই। এই প্রত্যয় স্কিম
আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি। গতকালও আপনি বলেছেন যারা চাকরিজীবী তাদের জন্য নয়, যারা সুবিধা বঞ্চিত অবহেলিত তাদের জন্য। তাহলে আমাদের ডাকে আপনি নিশ্চয়ই সাড়া দিবেন। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল 11টায় র্যালির পর প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে 4 দিনের এই দ্বিপক্ষীয় সফরে দুদেশের মধ্যকার সম্পর্ক কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্ব উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ও চীনের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি 22টি সমঝোতা স্মারক সই হবার সম্ভাবনা রয়েছে। বেইজিং থেকে আরো জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। প্রায় 5 বছর পর বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন সফরে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানান চীনের ভাইস মিনিস্টার ও বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। দেয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ সরকার প্রধানকে নিয়ে যাওয়া হয় আবাসস্থল সেন্ট রেজিস হোটেলে। প্রধানমন্ত্রী চীন সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান দেশটিতে বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি চাওয়া, যেন আমাদের দেশের যারা চায়নাতে ব্যবসা করে এবং যারা স্থায়ীভাবে এখানে বসবাস করতেছে, আমাদের গন্ডং প্রভিন্সে একটা যদি বাংলাদেশ কনসাল জেনারেল ওইখানে অফিস করে দেয়, তবে চাইনিজদের সাথে আমাদের কোঅপারেশনটা আরও দ্রুত হবে এবং অনেক যোগাযোগের মাধ্যমে অনেক ভালোভাবে আমাদের ব্যবসাটা আরও সুন্দরভাবে স্মুথভাবে বাংলাদেশে করতে পারবে বাঙালিরা। অবকাঠামোগত উন্নয়নের বাইরেও আমাদের ব্যবসার যে সুযোগ সুবিধাগুলো বা কারেন্সি রিলেটেড যে ব্যবসায়ীদের জন্য যে RMB কারেন্সি রিলেটেড যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো আমরা হয়তো এবার শুনতে পাবো। প্লাস কৌশলগত যে যোগাযোগ এবং আমাদের মধ্যে সহযোগিতা, সে ব্যাপারেও মনে হয় নতুন দিক নির্দেশনা এবার আসতে পারে। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা তাদের। প্রধানমন্ত্রী আসতেছে, এটা আমরা অনেক বড় আশাবাদী, কারণ আমাদের বিজনেস হইতে শুরু করে দেশের সর্বক্ষেত্রে এই চায়নার অনেক অবদান আছে। আমাদের এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট সংখ্যা আছে যারা বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত ব্যাপারে, তারপর এম্বাসিতে প্রবলেম ফেস করে। এই প্রবলেমগুলো যাতে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে। 4 দিনের সফরে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনে অনেকগুলি কোম্পানি কিন্তু অনেক ইচ্ছা প্রকাশ করেছেন, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। অনেক কোম্পানি যারা এখন বিনিয়োগ করে ফেলেছেন, তারা তাদের বিনিয়োগটাকে আরও বাড়াইতে চায়। চায়নার সাথে পাওয়ার ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট এবং জ্বালানিতে আমাদের ওই যে সাইনোপ্যাক যেমন ড্রিলিংয়ের কাজ করতেছে, তো এই বিষয়গুলো কারণে চায়না একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে পাওয়ার এবং এনার্জিতে। তো যেই কারণে আমরা মনে করছি যে এই পার্টনারশিপটা আমাদের দরকার সবসময়। এছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিং এর দেয়া নৈশভোজেও যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা এখানকার প্রবাসীদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, বেইজিং, চীন। বেগম খালেদা জিয়ার জীবন এখন হুমকির মুখে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক কারণে তার বিদেশে চিকিৎসা হচ্ছে না বলে মন্তব্য করেছেন তিনি। মূল ইস্যুকে অন্যদিকে সরিয়ে দিতে আবারও চাকরিতে কোটা যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। আবারও হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন সোমবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। তাৎক্ষণিকভাবে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে বিএনপি মহাসচিবের মুখোমুখি সাংবাদিকরা। তার কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে 24 ঘন্টা
মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছেই পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। ওনার তো স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার তো জীবন হুমকির মুখে না এই পরিস্থিতিতে। হ্যাঁ এক্স্যাক্টলি, যে কোনো সময় তো মানে আপনারা জীবন তো হুমকির মুখেই, ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। এ সময় কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন মির্জা ফখরুল। এটাকে আমরা দুইভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি সরাসরি আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না, অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না, একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বলে আবারও জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, বেগম জিয়ার ক্ষেত্রে প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করছে সরকার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। উচ্চ আদালতে রিট পেন্ডিং থাকায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদনের শুনানি হয়নি। পল্টন থানার এই মামলার রিমান্ড শুনানির পরবর্তী তারিখ 23 জুলাই ঠিক করেছে আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রদ্রোহ মামলার রিমান্ড শুনানির জন্য বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আদালতে হাজির করা হয়। ইশরাক হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, পল্টন থানার ওই মামলাতেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উচ্চ আদালতের জামিনে ছিলেন। নিয়ম অনুযায়ী গত 19 মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। তবে আদালত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই আবেদন বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই কারণে পুলিশের করা 10 দিনের রিমান্ড আবেদনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন ইশরাক হোসেন। রিট নিষ্পত্তির আগে নিম্ন আদালতে শুনানির বিধান না থাকায় রিমান্ড শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এ যাবৎকালে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করলে জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সম্পূর্ণ ইনোসেন্ট এই মামলায়। তার বিরুদ্ধে কোনোভাবে এই মামলায় তাকে সম্পৃক্ত করা যায় না। শুধু রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে তাকে মামলায় সম্পৃক্ত করেছে। তার চাইতেও বড় অসৎ উদ্দেশ্য হলো 10 দিনের রিমান্ড চেয়েছে তাকে। কারণ এ যাবৎকালে যে মামলার 2 জন আসামি আরও আছে, 1 এবং 2, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে এমন কোনো কিছু পায় নাই যাতে জনাব ইশরাক হোসেনকে সম্পৃক্ত করা যায়। সুতরাং এইখানে যখন তদন্তকারী কর্মকর্তা আবেদন করেছে, আমরা সেটাকে চ্যালেঞ্জ করেছি যে এইখানে জনাব ইশরাকের জন্য রিমান্ড আবেদন করা হলো তার মানবাধিকারকে ভায়োলেট করা। কোর্ট আমাদের এই রিট অ্যাপ্লিকেশনকে এডমিশন দিয়েছে শুনানির অপেক্ষায়। কোর্ট আমাদেরকে আগামী 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সরকারের ওপর আস্থাহীনতার কারণে কোটা ও পেনশন আন্দোলনে মাঠে নেমেছেন ছাত্র ও চাকরিজীবীরা। সোমবার বিকেলে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা কোটা চিরস্থায়ী করলে স্বাধীনতার মূল উদ্দেশ্যকে ধ্বংস করা হবে বলে মনে করেন তিনি আরো বলেন, সরকার জনগণের চিন্তা না করে ভিনদেশীদের তাবেদারি করে ক্ষমতা টিকে রাখার চেষ্টা করছেন। ঋণ করে ঘি খেয়ে দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। যেসব প্রকল্পে জনগণের কল্যাণ হয় সেই প্রকল্পকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। উত্তরে পানিবন্দী মানুষের দুর্ভোগ দীর্ঘ হচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি নেই সিরাজগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর এবং গাইবান্ধায়। কুড়িগ্রামে নদী তীরবর্তী ভুরুঙ্গামারি, ফুলবাড়ি, নাগেশ্বরী, সদর ও উলিপুর সহ 9 উপজেলার 2 লাখ মানুষ পানিবন্দী। বানভাসীরা পড়েছে মহাবিপাকে। 341টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ। নদী গর্ভে গেছে 3টি স্কুল। বানভাসীদের সহায়তায় ইউনিয়ন পর্যায়ে 83টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এখনও সবার কাছে পৌঁছেনি ত্রাণ সহায়তা। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি 1 সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার 60 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। যমুনার অভ্যন্তরীণ চরাঞ্চলের 34 ইউনিয়নের 83,000-এরও বেশি মানুষ পানিবন্দী। গাইবান্ধায় ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র এবং যমুনার পানি বিপদসীমার বেশ উপরে। ফলে নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী। টাঙ্গাইলে বৃষ্টিপাত এবং উজানের ঢলে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। ঝিনাই নদীর পানি বিপদসীমার 90 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র যমুনার পানি বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট ঢাকা ব্যাংক পিএলসির সঙ্গে যৌথভাবে গ্রাহকদের মধ্যে ব্যাংকিং সচেতনতা বাড়াতে খুলনা বিভাগে গ্রাহক সচেতনতা সপ্তাহের আয়োজন করা হয়েছে। শনিবার যশোর আইটি হোটেল পার্কে 5 দিনের গ্রাহক সচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. শাহনেওয়াজ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং পরিচালক সাইমা ইসলাম। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক আবু হেনা হুমায়ুন কবিরের সভাপতিত্বে ঢাকা ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। খণ্ডকালীন কোচ হিসেবে মুশতাক আহমেদকে রাখার চেষ্টা করছে বিসিবি, জানান সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি আরও জানান, ডিসেম্বর পর্যন্ত কিছু কমিটমেন্ট আছে মুশতাকের। এর মধ্যে যে সময়টা ফাঁকা থাকবে সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবেন। এছাড়াও তার সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে কথা হচ্ছে, জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী। মুশতাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি, তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে, বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস। ফর এক্সাম্পল, যেটা আপনারা এখন দেখছেন যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আছে এবং আরও কিছু ওনার কমিটমেন্ট আছে। সো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট T20 ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি-অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হচ্ছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। কোটা বিরোধী শিক্ষার্থীদের অবরোধে অচল রাজধানীর কয়েকটি পয়েন্ট, পরিস্থিতি নিয়ে 6 মন্ত্রী জরুরি বৈঠক, সময় মতো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ওবায়দুল কাদেরের। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাপ্তির অনেক প্রত্যাশা, অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে সই হবে 22টি সমঝোতা। আবারও হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে বেগম খালেদা জিয়া, নেত্রীর জীবন এখন হুমকির মুখে, জানিয়েছেন মির্জা ফখরুল। সুস্থতার জন্য দলের পক্ষে দোয়া কামনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।